জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আলোচনার বিশেষত্ব দেখতে পাচ্ছি ডক্টর নীলকান্ত সরকার রয়েছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। তবে সকলকে যে কথাটা বলবার, আজকের এই আলোচনাটা কিন্তু আমাদের এর আগে ৩ দিন আলোচনা হয়ে গেছে। অ্যাকচুয়ালি সাবজেক্ট যে বিষয়টা যেটা সুশীল রেখেছিল, হাউ টু স্টাডি ম্যাটেরিয়া মেডিকা, হাউ টু স্টাডি অ্যান্ড লার্ন ম্যাটেরিয়া মেডিকা। মূল যে জায়গাটা সেই আলোচনা কিন্তু আমাদের হয়ে গেছে এর আগে। তারপরে আমরা সকলের অনুরোধে মেটেরিয়ালই কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করছি যে মেটেরিয়ার বিশেষ ধারার কিছু মেডিসিন আমরা এর আগের দিনে আলোচনা করেছিলাম, ভেবেছিলাম আগের দিনে শেষ করে দেব, তারপরে রিকোয়েস্ট এসেছে। আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে আমাদের মানে মেকানিক্যাল ইনজুরির জন্য যে মেডিসিন গুলো রয়েছে সেই মেডিসিন গুলোকে আমরা কিভাবে আলাদা ভাবে চিনতে পারি এই বিষয় নিয়ে, এবং যার জন্য আমরা মানে আর্নিকা, হাইপেরিকাম, হুম, কোনায়াম, তারপরে সিম্পাইটাম, স্টাফিসেগ্রিয়া এই সবগুলো আলোচনা করেছিলাম। এবং সর্বশেষে আমাদেরকে ডক্টর সুশীল ঘোষ রিকোয়েস্ট করেছিল রুটার ইনজুরিটাও একটু বলবার জন্যে। হ্যাঁ, সেদিন সময় ছিল না। আর অ্যাকচুয়ালি এটা অনেকটা একটা বড় আলোচনা, সেই জন্য সেদিন করা হয়নি। এবং পরবর্তীকালে ডক্টর অশোক চ্যাটার্জিও কিন্তু আমাকে ফোনে রিকোয়েস্ট করেছিলেন যে এটা আলোচনা করবার জন্য। যাই হোক, আমরা আজকে রুটা নিয়ে শুনবো। পূর্বের যে আলোচনা হয়েছিল তাতে আমরা বলেছিলাম যে মানে মেটেরিয়া মেডিকা কিভাবে পড়তে হয়, কোন মেটেরিয়া মেডিকা গুলো আমাদের পড়া উচিত, এবং বিশেষ করে যে কথাটার আমি গুরুত্ব দিয়েছিলাম এবং বলেছিলাম, আমরা তো বিভিন্ন ভাবে এসেছি ডাক্তাররা, কেউ কলেজে পড়ে, কেউ কলেজে না পড়ে এসেছি, কিন্তু আমাদের সাথে মানে হ্যানিম্যানের সময়কার যে ডাক্তার, হ্যানিম্যান প্রথম যাদের মধ্যে হোমিওপ্যাথি যাদেরকে শিখিয়েছিলেন বলবো, বা যারা হোমিওপ্যাথিতে বিশেষ স্থান অধিকার করে রয়েছে এবং যারা স্টলওয়ার্স এবং যাদেরকে আমরা অনুসরণ করি, তারা সকলেই কিন্তু একটা বিশেষ চিকিৎসা পদ্ধতি থেকে এসেছেন, এলোপ্যাথি থেকে এসেছেন। এবং আমরা সবাই জানি এলোপ্যাথি কথাটাও কিন্তু হ্যানিম্যানের দেওয়া নাম এলোপ্যাথি, তাই হোমিওপ্যাথি এলোপ্যাথি হ্যানিম্যানের দেওয়া নাম। যাই হোক, আমরা জানি তারা এলোপ্যাথিক ডাক্তার, সেটা দেশ বিদেশে, যেমন কি আমাদের দেশে ডক্টর জি.এন. কাঞ্জিলাল বা আমরা মহেন্দ্রলাল সরকারকে বলে থাকি, এরাও কিন্তু চিকিৎসা বিজ্ঞানটা শিখে হোমিওপ্যাথিতে এসেছিলেন, যার ফলে এদের পক্ষে হোমিওপ্যাথি বোঝাটা অনেক সহজ হয়ে গিয়েছিল, অনেক সহজে তারা বুঝতে পেরেছিলেন এবং আমাদেরকে অনেক কিছু দিয়ে যেতে পেরেছেন। কিন্তু সেই জন্যই আমি মানে আচ্ছা, যাই হোক, আমরা এমন কিছু ডাক্তারকে দেখতে পাই তারা হয়তো কলেজে পড়েননি, যার ফলে অ্যালাইড সাবজেক্ট গুলো সম্পর্কে তাদের তেমন ধারণা নেই, অনেকেরই নেই। সেই জন্য আমি বলেছিলাম যে মেটেরিয়া মেডিকা পড়বার সময়ে আমাদের কিন্তু ডিকশনারি ব্যবহার করতে হবে, শুধু ইংলিশ টু বেঙ্গলি নয়, সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অতি অবশ্যই একটা মেডিকেল ডিকশনারি রাখতে হবে। এই মেডিকেল ডিকশনারি কেন রাখবো, তার আমরা বলেছিলামও যে কেন রাখবো, আজকে তার অনেকগুলো প্রমাণ পাবেন আরো যে কেন দরকার। ঘটনাটা হচ্ছে যে আমরা এই মেটেরিয়া বলুন বা অর্গানন বলুন, আমরা পড়তে পড়তে এমন সমস্ত টার্ম পাই, মানে এমন কিছু মেডিকেল টার্ম পাই
যেগুলো সম্পর্কে কিন্তু না জানলে আমাদের ওই জাস্ট ম্যাটেরিয়া সিমটম গুলো পড়েই যেতে হয়, মুখস্থই করে যেতে হয়। কিন্তু এই বিষয়গুলো আমাদের কিন্তু ভালো করে জানা উচিত। না জানলে ম্যাটেরিয়া পড়াটা কিন্তু আমাদের মানে যথার্থ হয় না। আমি বলেছিলাম যদি কোনো শব্দ আমাদের কাছে অপরিচিত থাকে সেই শব্দগুলোকে আমরা দেখে নেব, শব্দগুলোর মানেটাকে আমরা ভালো করে বুঝবো। আরো বলেছিলাম যে জেনারেল যে ডিকশনারি গুলো সেখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো শব্দ মানে প্রকৃত মেডিকেল অর্থে বোঝা যাবে না, বিশেষ করে আমাদের হোমিওপ্যাথিতে। আমরা বলেছিলাম যে যেমন জেনারেল, জেনারেল মানেও সাধারণ, কমন মানেও সাধারণ, কিন্তু আমাদের কাছে আমরা যে জেনারেল সিমটম গুলো পাই সেগুলো হচ্ছে সার্বিক লক্ষণ, রিলেটেড টু দ্য পেশেন্ট অ্যাজ এ হোল। আর কমনের বাংলা খুঁজুন, কমনও দেখবেন ডিকশনারিতে রয়েছে সাধারণ মানে হচ্ছে সাধারণ। আর আমরা আমাদের চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে আমরা কি বুঝি, হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ করে, যে কমন হচ্ছে কমন সিমটম সেগুলো যেগুলো হচ্ছে আমরা বিভিন্ন নোসোলজিক্যাল রোগের জন্য যে সিমটম গুলো পাই সেগুলো কমন সিমটম। যেমন একটা ম্যালেরিয়া বলা যেতে পারে যে চিল, পার্সপিরেশন, এই চিল, হিট, পার্সপিরেশন, হ্যাঁ। বা আমরা টিবির ক্ষেত্রে বলতে পারি ফিভার, হ্যাঁ, কাপ, পার্সপিরেশন, লস অফ ওয়েট, এইসবগুলো। তাহলে এগুলো হচ্ছে সব কমন সিমটম। কিন্তু আজকাল একটা খুব অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন গ্রুপে তো ম্যাটেরিয়া বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়, হোমিওপ্যাথি নিয়ে আলোচনা হয়। অনেককেই বলতে শুনি যে ম্যাটেরিয়া পড়ুন, ফিলোসফি পড়ুন, অর্গানন পড়ুন, আপনারা ভালো হোমিওপ্যাথ হতে পারবেন। না বন্ধু, তাতে কিন্তু হোমিওপ্যাথ হওয়া যাবে না। অ্যালাইড সাবজেক্ট অবশ্যই জানতে হবে। অ্যালাইড সাবজেক্ট না জানলে আমাদের পক্ষে কিন্তু হোমিওপ্যাথ হওয়া সম্ভব নয়। ওই কেন্ট, হেরিংস, হ্যাঁ, আমাদের কাঞ্জিলাল, ডাজেন, এরা সব অ্যালাইড সাবজেক্ট গুলো ভালো জানতেন বলেই কিন্তু এরা খুব ভালো হোমিওপ্যাথ হতে চেয়েছেন। সেই জন্য যাদের অ্যালাইড সাবজেক্ট সম্পর্কে আমরা মানে নলেজ নেই, আমি বলেছিলাম একটু মেডিকেল ডিকশনারি কিন্তু অতি অবশ্যই রাখতে হবে। যদি পারেন, আবার বলছি, আগেও দুবার তিনবার বলেছি যে ডয়ল্যান্ডের হ্যাঁ ইলিস্ট্রেটেড হ্যাঁ মেডিকেল ডিকশনারিটা রাখবেন, ডয়ল্যান্ডের ডিকশনারি। এছাড়া আরো ডিকশনারি আছে, আমাদের তরুণরা আছে কিনা আমি জানি না, তরুণ আরো 90 কালকে তরুণের সাথে কথা হচ্ছিল, আরো ডিকশনারি ও বলছিল যে ডিকশনারি ছাড়া ম্যাটেরিয়া বা অর্গানন পড়া সম্ভব নয়, অ্যালাইড সাবজেক্ট জানতে হবে। এবং জেন ক্যাঞ্জিলাল কিন্তু সেই একই কথা বলেছেন যে হ্যানিম্যানের ছাত্ররা সব বিখ্যাত বিখ্যাত ডাক্তার ছিলেন, তাই তারা এতটা সফল। সে যাই হোক, আমরা কি কি বই পড়তে হবে তাও বলেছিলাম, কিভাবে পড়তে হবে তাও বলেছিলাম, এবং আমরা বলেছিলাম যে রোগগুলোকে আমরা মানে রোগের উৎস হিসেবে আমরা রোগগুলোকে কতগুলো ভাগে ভাগ করি বা কতগুলো ভাবে আমরা রোগকে দেখতে পাই। তার মধ্যে আমরা মেডিসিন দিয়ে সাধারণত আমরা মেডিসিন দিয়ে মূলত ট্রিটমেন্ট করি ডায়নামিক ডিজিজ গুলোকে, এবং আমাদের যে সমস্ত রোগগুলো বা যে সমস্ত সমস্যাগুলো আমাদের মানে মেকানিক্যাল ইনজুরির মাধ্যমে হয়। এছাড়া তো আমরা দেখেছিলাম যে মানে ওষুধ খাবার জন্য রোগ,
বা মেনটেনিং কজের জন্য রোগ, এইসবগুলো দেখেছিলাম। সেক্ষেত্রে কিন্তু সে কজগুলোকে রিমুভ করা দরকার। এক্ষেত্রেও কজগুলো রিমুভ করা দরকার এবং কজগুলো রিমুভ করবার জন্যে কিন্তু আমাদের মেডিসিন দিতে হবে। সেটা ডায়নামিক ডিজিজ হলে সেই আমাদের ফিফথ অর্গাননের ফিফথ মানে অ্যাফোরিজম, যেখানে ডায়নামিক কজ এবং ডায়নামিক নয়, ফান্ডামেন্টাল কজ এবং এক্সাইটিং কজের কথা বলা আছে। ফান্ডামেন্টাল কজ হচ্ছে মায়াজমেটিক কজ, যেখানে রোগের মূল উৎস হচ্ছে মায়াজম ক্রনিকের ক্ষেত্রেই। আর অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এক্সাইটিং কজ কোন আসলে তার ভেতরে ক্রনিক মায়াজমটা থাকার জন্যই, সোরাসিফিলিস সাইকোসিস থাকার জন্যই কিন্তু কিছু কিছু এক্সাইটিং কজ গুলো আমাদের এক্সাজারবেট করে দেয় রোগটাকে বা রোগ হতে সাহায্য করে। যেমন বৃষ্টিতে ভিজলাম, মেঝেতে শুলাম, ভিজে মেঝেতে শুলাম, তার জন্য রোগ হলো। আমরা এই সবগুলো কিন্তু উদাহরণ দিয়ে আলোচনা করেছি। যাই হোক, আমরা তাহলে ওই মানে ইনজুরির মেডিসিন গুলো নিয়ে আলোচনা করছিলাম এবং কয়েক কেসও আমাদের কাছে আমাদের তুলে ধরা হয়েছিল, আমি বা অন্যরা তুলে ধরেছিলেন, যে সেখানে কিন্তু আমরা মানে কনস্টিটিউশনাল ড্রাগ দিয়েও মানে সঠিকভাবে কেস রেকর্ডিং করে ওষুধ সিলেকশন করে আমরা বহু ক্ষেত্রে ফল পাই না। আমাদের তখন ওই মেকানিক্যাল কারণগুলো ধরে কিন্তু ওষুধ দিতে হয়। এইরকমই একটা ওষুধ হচ্ছে আমাদের রুটা। রুটা সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে রুটা এমন একটা মেডিসিন, যে মেডিসিনটিকে আমরা কিন্তু পলিক্রেস্ট মেডিসিন বলতে পারি না। তার কারণ সেইভাবে কিন্তু রুটা প্রুভিং হয়নি। বিশেষ করে আমরা রুটার মেন্টাল সিমটম গুলো পাই না, এবং যে মেডিসিনের মেন্টাল সিমটম পাই না সেই মেডিসিন দিয়ে আমাদের পক্ষে ডায়নামিক ডিজিজের ক্ষেত্রে সফল হওয়া কিন্তু বেশ কষ্টকর। যেমন আমাদের ক্যালকেরিয়া ফ্লোর একটা ওষুধ, দেখবেন তেমন মেন্টাল সিমটম পাই না। হ্যাঁ, মেন্টাল সিমটম পাই না। অনেককেই দেখেছি একটা দুটো সিমটম, ওই স্টোনি হার্ট গ্রোথ এর উপরে বেস করে দিয়ে দেয় অন্ধের মতো। সে যাই হোক, রুটাও কিন্তু আমরা এরকম ভাবে ফুললি প্রুভড নয়, আমরা অনেক সিমটম পাই না। কিন্তু আপনারা যদি রেপার্টরি করছেন, রেপার্টরিতেও কিন্তু রুটার তেমন পাবেন না। এমনকি আজকে যে আমরা ইনজুরির কথা বলবো বা ইনজুরি নিয়ে আলোচনা করছি, বা আমাদের বন্ধুরা যে ইনজুরি নিয়ে আলোচনা চাইছেন, সেখানেও ইনজুরি খুলে দেখবেন তেমন রুটা কোথায়, দুই একটা দেখা তো থার্ড গ্রেডে পড়ে আছে। হ্যাঁ, যাই হোক, এই যে রুটার যে ইনজুরি, এ কিন্তু মজার ইনজুরি। হ্যাঁ, ডাইরেক্ট আমরা এর তেমন ওই যে শুধুমাত্র ব্লো, ফল ইনজুরি, ব্লো ইত্যাদি ইত্যাদি নিয়ে কিন্তু আমরা রুটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারি না, বা তার তেমন আমরা দেখতে পাই না। তাহলে রুটার ইনজুরিটা কেমন? হ্যাঁ, রুটার ইনজুরিটা আসে স্ট্রেইন থেকে ওভার ইউজ অফ অ্যান অর্গান। কোনো একটা অর্গান খুব বেশি মাত্রায় ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, খুব বেশি মাত্রায় ব্যবহার করা হয়েছে, তার জন্য অর্গান ফ্যাটিক হয়েছে, বা সেখানে অর্গান দুর্বল হয়েছে এবং সেখানে অর্গানের পেইন হয়েছে। এই রকম জায়গাতেই কিন্তু আমরা রুটা ব্যবহার করে উপকার পাই। হ্যাঁ,
আবার স্ট্রেইন হয়নি, অথচ জায়গাটা ইনজুরি হয়েছে। এমন ঘটনা রয়েছে। যা কিরকম? না, দেখবেন কামার, চাষি, কাঠুরে, হ্যাঁ, এরা কি করে? এরা কিন্তু হাতের মধ্যে হাতুড়ি ধরে পেটাপিটি করে, গাইতি শাবল নিয়ে খোঁড়াখুড়ি করে, বা কোদাল নিয়ে মাটি কোপায়, কিংবা কাঠুরে কাঠ কাটে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু তাদের এই যে শক্ত জিনিসগুলো ধরে কনস্ট্যান্ট কাজ করতে হয়, সেখানে দেখা যায় যে পামের কথাই ধরি, পামে একটা হার্ড, হ্যাঁ, জায়গা মানে মিউকাস, মানে হাতের যে মানে মেমব্রেন গুলো রয়েছে, বা হাতের এখানকার যে সেল গুলো রয়েছে, সেগুলো প্রচন্ড হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। এবং এই রকম যেখানে জায়গাগুলো শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে এই যে হার্ড পার্টটা, এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের রুটা ভালো কাজ করে। এবং জায়গাটাতে কিন্তু ব্যথা থাকে। জায়গাটাতে কিন্তু তাতে কিন্তু ব্যথাও থাকে, এবং এই ব্যথা কিন্তু কোল্ড অ্যাগ্রাভেশন, হ্যাঁ, কোল্ড ড্যাম্প ওয়েদার অ্যাগ্রাভেশন, কোল্ড অ্যাগ্রাভেশন, বিকামিং কোল্ড অ্যাগ্রাভেশন আমরা দেখতে পাই। ঠান্ডায় কিন্তু এই জায়গার এই ব্যথাগুলো বাড়ে। অল ওভার দ্য বডিতে পেইন হতে পারে, সোর পেইন। শুধু তাই নয়, তাহলে এরা কোন কোন জায়গাগুলোতে, একটা যেমন বললাম আমাদের হাতের তালুতে এরকম হার্ডেন আসে। এছাড়া এই যে স্ট্রেইন বা এই যে ব্যাপারগুলো, এগুলো কোথায় বেশি হয়? সাধারণত টেন্ডন, হ্যাঁ, আমাদের টেন্ডনে, এই মানে টেন্ডনের ইনজুরি, আমাদের অ্যাপোনিউরোসিসের ইনজুরি, অ্যাপোনিউরোসিস, টেন্ডন, এই সমস্ত ইনজুরি গুলোতে আমাদের কিন্তু বেশি মানে আঘাতের জন্য, এইসব জায়গায় আঘাতের জন্য আমরা কিন্তু রুটা ব্যবহার করি। আপনারা নিশ্চয়ই জানেন অ্যাপোনিউরোসিস ব্যাপারটা কি। আমি এই জন্যই বলি যে ডিকশনারিতে সঙ্গে সঙ্গে যাদের মানে না জানা, তারা কিন্তু সঙ্গে সঙ্গে মানে ডিকশনারি দেখে নিলেন অ্যাপোনিউরোসিস, যে মাসেল এবং বোন এর সংযোগস্থলে, মানে যে ফাইবার গুলো এসে মাসেল থেকে বেরিয়ে এসে একদম মানে বোনের সঙ্গে মিশে যাচ্ছে, মিশতে মিশতে একটা জায়গাতে গিয়ে আমরা কিছু আর পাই না তার এভিডেন্স। কিন্তু ওই যে জায়গাটা, এটা কিন্তু আমাদের অ্যাপোনিউরোসিস। আর টেন্ডন ব্যাপারটি কি? আসলে টেন্ডন হচ্ছে দড়ির মতো ফ্লেক্সিবল টিস্যু। এটা কিন্তু যা আমাদের মাসেলকে এবং বোনকে, মানে বোনের সঙ্গে মাসেলকে ধরে রাখতে এখানে সাহায্য করে। এবং মানে একটা অর্গানের যে রিজিডিটি, হ্যাঁ, মানে সেটা কিন্তু এরা প্রদান করে, এবং মানে নড়াচড়া করতেও কিন্তু সেই অর্গানকে, মানে সেই এক্সট্রিমিটিস বিশেষ করে এদেরকে নড়াচড়া করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। হ্যাঁ? মানে এদেরকে নড়াচড়া করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। যেমন আমরা বিশেষ করে বলতে পারি যে আমাদের যে সবথেকে যেটা আমাদের বড়, মানে শরীরের সবথেকে হার্ড, হ্যাঁ? সবথেকে হার্ড যে আমাদের টেন্ডনটা রয়েছে, আমরা সবাই জানি আমাদের গোড়ালিতে, হ্যাঁ? আমাদের গোড়ালির ওখানটায় ওই যে মানে সবচাইতে হার্ড টেন্ডনটা রয়েছে, যাকে হিল কর্ড বা ক্যালকেনিয়াল টেন্ডনও বলা হয়। হুম? যেটা মানে একদম পায়ের যে পেছন দিকটা, হ্যাঁ? জায়ের পেছন দিকটা
সেই পেছন দিকটাতে মানে আমরা যে মোটা মতো টেন্ডনটা পাই, টেন্ডো অ্যাকিলিস, এটা আসলে এটা কি হয়? এটা হচ্ছে ওই ক্যালকেনিয়াসের সঙ্গে ক্যালকেনিয়াস যে বোনটা রয়েছে সেখানে এসে যুক্ত হয়। দুটো মাসেল দুটো মাসেল থেকে এই টেন্ডনটা উঠে আসে। যেমন আমরা জানি যে আমাদের কাপ মাসেল যেটাকে আমরা বলি যে আমাদের কাপ মাসেল যেখানে হ্যাঁ, মানে ওই গ্যাস্ট্রাকটে হ্যাঁ, গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেল, হ্যাঁ? গ্যাস্ট্রো যাচ্ছি, গোলমাল হয়ে যাচ্ছে। গ্যাস্ট্রোকেনিয়াস মাসেল বা এরকম একটা নাম আছে, আর সোলিয়াস মাসেল। গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেল আর সোলিয়াস মাসেল। সোলিয়াসটা ভেতর দিকে, উপর দিকে গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেল। এই দুটো মাসেলের যে টেন্ডন সেটাই কিন্তু এই টেন্ডনটা, এটা শরীরের সবথেকে শক্ত টেন্ডন। হ্যাঁ, এবং দৌড়ানোর সময়, হুম? দৌড়ানোর সময়, লাফানোর সময় এটা কিন্তু খুব ভালো কাজ করে। এই টেন্ডনটা খুব ভালো কাজ করে। আমি কিছু পেশেন্ট পেয়েছি, যেমন একটি পেশেন্ট পেলাম, তার গোড়ালিতে প্রচন্ড ব্যথা, হ্যাঁ? গোড়ালিতে প্রচন্ড ব্যথা। তাকে এক্স-রে অবশ্যই আমি করিয়েছি। যদি ক্যালকেনিয়া স্পার থাকে বা ক্যালকেনিয়া যদি হাড় বেড়ে থাকে, সেটাও নেই। কিংবা তারপরে তাকে কনস্টিটিউশনাল ড্রাগ দেওয়া হলো। কনস্টিটিউশনাল ড্রাগে কিন্তু কোনো আমি উপকার পাইনি। হ্যাঁ, কিন্তু ওই টেন্ডনটার ভিতরে, টেন্ডনটাতে ভীষণ ব্যথা রয়েছে, গোড়ালিতে ব্যথা রয়েছে। পেশেন্ট কিন্তু ছিল কি না, পেশেন্ট কিন্তু মানে খেলাধুলো করতো, ফুটবল প্লেয়ার ছিল। তাহলে বলে বহুবার আঘাত লেগেছে এইসব জায়গাতে। হ্যাঁ, তাহলে এটা আঘাতের ফল হতে পারে। আমি কিন্তু কনস্টিটিউশনাল ড্রাগে উপকার না পেয়ে আমি তখন ওই ইনজুরিকে কেন্দ্র করে তাকে রুটাটেনেম দিয়েছিলাম। হ্যাঁ, রুটাটেনেম দেওয়াতে তা কিন্তু ভালো উপকার পেয়েছিলাম। হ্যাঁ, এবং আমি এর আগেও বলেছিলাম যে মানে যেকোনো ইনজুরির ক্ষেত্রে আমরা সাধারণত হায়ার পোটেন্সির ওষুধগুলো দিয়ে থাকি। সেটা মেন্টাল ইনজুরি হোক বা ফিজিক্যাল ইনজুরি হোক। মেন্টাল ইনজুরি মানে, মেন্টাল ইনজুরি মানে মানসিক আঘাত। হ্যাঁ, মানসিক যন্ত্রণা থেকে, ইন্ডিগনেশন, মর্টিফিকেশন থেকে, গ্রিপ থেকে যে আঘাতগুলো আসে, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় হায়ার পোটেন্সি দিয়েই উপকার পেয়ে থাকি। আমি আগেই বলেছি যে ওভার ইউজ অফ এ পার্ট, ওভার ইউজ অফ এ পার্ট, সেখান থেকে যদি সমস্যা তৈরি হয়, সেখানে কিন্তু আমাদের রুটা ভালো সেখানে কিন্তু আমাদের রুটা ভালো কাজ করে। আরেকটা পেশেন্টের কথা বলি, সে ছিল মানে বোলার, হ্যাঁ, বোলার ছিল। সে বোলার, বল করত। তার কোনো একটা ম্যাচের আগে ৩-৪ দিন ধরে সারাদিন সে বল করে গেছে। সারাদিন সে বল করে গেছে, কিন্তু খেলার পরেও, খেলা শেষ হয়ে গেছে, তারপরে তার শোল্ডার জয়েন্টে সিভিয়ার পেইন, হ্যাঁ, শোল্ডার জয়েন্টে সিভিয়ার পেইন, এবং কিছুতেই ব্যথা যাচ্ছিল না। ব্যথাটা কিন্তু গরম সেক দিয়ে আরাম পাচ্ছিল, গরম সেক দিয়ে আরাম পাচ্ছিল। যাই হোক, আর পেশেন্টের কিন্তু প্রচন্ড থার্স্ট ছিল, হ্যাঁ, প্রচন্ড থার্স্ট, এবং সে ওই মানে আইসি কোল্ড ওয়াটার খেতে চাচ্ছিল, আইসি কোল্ড ওয়াটার খেতে চাইছিল, যেমন আমাদের ফসফরাসের পেশেন্ট যে থাকে, এবং রুটার পেশেন্টও কিন্তু এরকম ঠান্ডা জল খেতে খুব পছন্দ করে, ঠান্ডা জল খেতে চায়। তার ব্যথার জায়গাটা গরমে আরাম হচ্ছিল, এবং ওই যে কনস্ট্যান্ট বল করে গেছে,
এই জন্য কিন্তু তার জায়গাটা ওভার ইউজ হয়ে গেছে। এই ওভার ইউজের জন্য কিন্তু তার এই ব্যথাগুলো হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু তাকে রুটা তার ব্যথা থেকে রিলিফ দিয়েছিল। হ্যাঁ, তার ব্যথা থেকে কিন্তু রিলিফ দিয়েছিল। আর এই যে স্ট্রেইন বা স্প্রেইনের কথা বললাম, হ্যাঁ, সেখানে কিংবা এই যে মাসেল টেন্ডন বা ইত্যাদিতে যে কথাটা বললাম, আমরা অনেক সময় দেখতে পাই, হুম, আমরা অনেক সময় দেখতে পাই কি না ওই এই ঘটনার জন্যে, হ্যাঁ, এই ঘটনার জন্যে বা এরকমই স্পেইনের জন্যে রুগীদের এই টেন্ডনে বা অ্যাপোনিউসিসে এই জায়গাগুলোতে বা স্পেইন হয়ে যাওয়ার ফলে মাসেলে, হ্যাঁ, সেখানে আমরা এক ধরনের মানে টিউমার দেখতে পেতে পারি টেন্ডনে, বিশেষ করে টেন্ডনে টিউমার দেখতে পারি, অ্যাপোনিউসিসে টিউমার দেখতে পারি এবং স্প্রেইন হবার ফলে এবং এইসব ক্ষেত্রে এরকম টিউমারের ক্ষেত্রেও কিন্তু, হ্যাঁ, মানে তাদের এই ব্যথা এই সরি তাদের এই টিউমারের ক্ষেত্রেও কিন্তু বা এরকম স্প্রেইনের হিস্ট্রি থাকলে এখানে টিউমার হয়েছে সেক্ষেত্রে কিন্তু রুটা কিন্তু খুব ভালো কাজ করে। হুম, সেখানে কিন্তু রুটা খুব ভালো কাজ করে। আবার আমরা তো রুটার ব্যবহার কম হয় কিন্তু আমরা তো রাস্টক্স এর ব্যবহার ভীষণ ভাবে করে থাকি। হ্যাঁ, আচ্ছা, মানে রাস্টক্স এর ব্যবহার ভীষণভাবে করে থাকে এবং এই আমরা দেখেছি যে রাস্টক্স এবং রুটার সিম্পটমকে আলাদা করা খুব কষ্টকর। দুটোই ওয়েট ওয়েদার কোল্ডে বাড়ে। রাস্টক্সে কোল্ড ওয়েট ওয়েদারে বাড়ে, রুটাতেও কোল্ডে বা ওয়েট ওয়েদারেও বাড়তে পারে বা ওয়েটেও বাড়তে পারে। তবে আমরা দেখতে পাই যে মানে রুটার ক্ষেত্রে যেমন ওভার ইউজের ফলে স্পেইন, হ্যাঁ, ওভার ইউজের ফলে স্পেইন, কিন্তু রাস্টক্স সাধারণত কি হয় না কোনো ওয়েট লিফটিং করতে গিয়ে স্পেইন হয়েছে। প্রচন্ড একটা ওয়েট তুলেছে, হ্যাঁ, ওয়েট তুলবার পরেই একটা হ্যাঁচকা টান লেগেছে, স্পেইন হয়েছে, সেখান থেকে ব্যথা হয়েছে এবং তারপরে তো আমরা রাস্টক্সের সিমটম গুলোই জানি, হ্যাঁ, যে রাতে বা রেস্টে বাড়ে, হ্যাঁ, রেস্টে বাড়ে, কন্টিনিউ মোশনে অ্যামেলিওরেশন হয়, হুম, এইসব ব্যাপারগুলো রয়েছে। রাস্টক্সের টাং আমরা জানি, আমরা এইভাবে রাস্টক্স প্রেসক্রিপশন করতে পারি। রুটার যে কথাটা বললাম যে ওভার ইউজ বা ওভার ইউজের ফলে যে স্ট্রেন বা স্পেন হয় তার মধ্যে আমরা দুটো বিষয় নিয়ে ভীষণভাবে আলোচনা করতে চাই। মানে অর্গানের ভেতর ওভার ইউজ, আমি ইয়ারের কথা বলবো এবং বিশেষ করে বলবো আই এর কথা। হ্যাঁ, আই, আপনারা সবাই জানেন যে হ্যাঁ রূপটার আই এর কথা, কিন্তু ওই সবার জানাটাই আরেকবার আলোচনা করা যাক, আরেকবার আমরা শুনি। রুটা ওভার ইউজ অফ আই মানে প্রচুর পড়াশোনা করেছে বা মহিলারা প্রচুর সেলাই করেছে সূচে, সেলাই করবার পরে, হ্যাঁ, মানে আমাদের প্রচুর পড়াশোনা করার জন্যে চোখের সমস্যা এসছে, চোখে ব্যথা। আপনারা দেখবেন টার্ম আছে, দুটো টার্ম আছে মেটেরিয়াতে আমরা পাই, অ্যাসথেনোপিয়া এবং হ্যাঁ অ্যাসথেনোপিয়া আর অ্যামলায়োপিয়া। হ্যাঁ, রুটা দুটো শব্দই আছে মেটেরিয়াতে, অ্যামলায়োপিয়া এবং অ্যাসথেনোপিয়া। আমরা যদি অ্যামলায়োপিয়া বা অ্যাসথেনোপিয়া ব্যাপারটা কি না জানি তাহলে কিন্তু আমাদের পক্ষে রুগীকে এই
ওষুধ দেওয়াটা কিন্তু খুব কষ্টকর হয়ে পড়বে। অ্যাস্থেনোপিয়া ব্যাপারটা কি হচ্ছে, আগে বললাম যে রুটাতে হয়, ওভার ইউজের জন্য হয়। হ্যাঁ, ওভার ইউজের জন্য হয় আই পেইন, হুম, আই পেইন, হেডেক এবং ল্যাক্রিমেশন। হ্যাঁ, আচ্ছা, এবং আর কি না, চোখগুলো লাল হয়ে যায়, আগুনের মতো লাল হয়ে যেতে হবে, ফায়ারি রেড। রেড যদি নাও হয়, কিন্তু ওভার ইউজের জন্য যদি আমার আই পেইন থাকে, এই আই পেইন, হ্যাঁ, হেডেক এবং ল্যাক্রিমেশন উইথ ডিমনেস অফ ভিশন থাকতে পারে। হ্যাঁ, আমরা কিন্তু এই বিষয়টাকে মানে এক কথা এদেরকে অ্যাস্থেনোপিয়া বলে থাকি। হ্যাঁ, এর টার্মটা হচ্ছে অ্যাস্থেনোপিয়া। আরেকটা কি হচ্ছে, আরেকটা কথা বললাম যে অ্যামব্লায়োপিয়া। আরেকটা কথা বললাম যে অ্যামব্লায়োপিয়া। অ্যামব্লায়োপিয়াটা হচ্ছে কি ডিমনেস অফ ভিশন উইদাউট হ্যাভিং এনি ডিটেক্টেবল লিশন ইন দ্য আইবল। আপনার পেশেন্ট দেখতে পাচ্ছে না। অ্যাকচুয়ালি আমাদের ভিশনটা, আমাদের ডিসটেন্স ভিশনটা কি? হ্যাঁ, ডিসটেন্স ভিশন, বিশেষ করে ডিসটেন্স ভিশনটা হচ্ছে যে নরমাল যে ভিশনটা আমরা সবাই বোধহয় চোখ দেখিয়েছি। যদি না কেউ অল্প বয়সে থাকলে অনেক সময় চোখ দেখাতে হয় না, কিন্তু অ্যাবাভ 40 সকলকেই দেখাতে হয় চার্লসেতে। হ্যাঁ, প্রেসবায়োপিয়াতে আর কি। আপনারা যে চার্ট পড়তে থাকেন, ওই যে চার্ট যেটা পড়ানো হয়, চার্টের উপর থেকে বড় হতে হতে যেমন একদম উপরে থাকে কি 6/60, তারপরে 6/36, তারপরে অক্ষরটা লেখা থাকে 6/24, 6/18, 6/12, 6/9 করতে করতে 6/6। কেউ যদি এই 6/6টা পড়ে দেয়, তাহলে বুঝতে হবে তার চোখে চশমা লাগবে না। কিংবা এই যে রিফ্রাক্টিভ এররটা কারেকশন করে লেন্স দিয়ে যদি সে 6/6 পড়ে দেয়, তাহলে চোখ নরমাল। কিন্তু দেখা গেল অনেক কারণেই তো 6/6 নাও আসতে পারে। প্রোগ্রেসিভ মায়োপিয়াতে, যেখানে প্রচুর মায়োপিক আই, প্রচুর মানে মাইনাস পাওয়ার, বিশাল মাইনাস পাওয়ার, দূরের জিনিসটা দেখতে পায় না মায়োপিক আই। হ্যাঁ, দেখতে পায় না, মোটা কাজ। তা এখানেও কিন্তু একটা 6/6 নাও আসতে পারে, কিন্তু সেখানে আমরা চোখের ভেতরে কিন্তু আমরা কিছু পরিবর্তন পাবো, কারণ প্রোগ্রেসিভ মায়োপিয়াতে ভিশন কমে যায়, সেখানে কিন্তু ভিট্রিয়াস ডিজেনারেশন বা রেটিনা ডিজেনারেশন এগুলো পাওয়া যায়। কিন্তু দেখা গেল আমার চোখের ভিশন 6/6 আসছে না, ক্যাটারাক্ট নেই বা অন্য কোনো ডিজিজড কন্ডিশন নেই, অথচ কারেকশন করে পুরো ভিশনটা আসছে না। চোখের এই যে কন্ডিশন, এটাকে বলা হয় অ্যামব্লায়োপিয়া। কারোর যদি এরকম রোগী যদি পাই, আমাদের পক্ষে তো বোঝা সম্ভব নয়, চোখ দেখিয়ে আসলে তার পাওয়ার দেখে আমরা বুঝতে পারি। হ্যাঁ, পাওয়ার দেখে আমরা বুঝতে পারি। কেন ফেন্ট লিখেছেন, যেহেতু তাদের অ্যালাইড সাবজেক্ট গুলোতে ভালো নলেজ ছিল, তাই ওনারা এগুলো লিখতে পেরেছেন। তাহলে এরকম ওভার ইউজের জন্য যদি অ্যামব্লায়োপিয়া হয় বা অ্যাস্থেনোপিয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি? আমরা কিন্তু রুটা ব্যবহার করতে পারি। এখানে আরেকটা মেডিসিনকে আমরা চোখের এই সমস্যার জন্য বাদ দিতে পারি না, সেটা হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম। হ্যাঁ, আর্জেন্টাম নাইট্রিকাম। আর্জেন্টাম নাইট্রিকামেও কিন্তু অ্যাস্থেনোপিয়া থাকে, অর্থাৎ আই পেইন, ল্যাক্রিমেশন, হেডেক এগুলো থাকতে পারে, ওভার ইউজও থাকতে পারে। হ্যাঁ, কিন্তু মূল যে জায়গাটা, কিভাবে দুটোকে আমরা আলাদা করবো, এটাকে রুটা দেব না আর্জেন্টাম নাইট্রিকাম দেব? আর্জেন্টাম নাইট্রিকামও কিন্তু শুধু ওভার ইউজ নয়, আমরা কনজাংটিভাইটিসের তো আর্জেন্টাম নাইট্রিকাম একটা খুব খুব ভালো ওষুধ কনজাংটিভাইটিসে। সেখানেও কিন্তু চোখের রেডনেস, ল্যাক্রিমেশনটা থাকে বা ওভার ইউজের জন্য কিন্তু আসতে পারে, এবং সেক্ষেত্রে কি হয়, চোখের যে
লাইক র বিপ, হ্যাঁ, র বিপের মতো লাল। আর রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশন। আর্জেন্টাম নাইটিকাম একটা অ্যান্টিসিফিলিটিক ড্রাগ। হ্যাঁ, আপনারা সবাই জানেন আর্জেন্টাম নাইটিকাম একটি অ্যান্টিসিফিলিটিক ড্রাগ, এবং যার ফলে কি হয়, ঠান্ডা দিলে খুব আরাম পায়। এবং আর্জেন্টাম নাইটিকাম যেভাবে পড়ি আমরা, রুটা তো সেভাবে পড়ি না। আর্জেন্টাম নাইটিকামে আপনারা দেখেছেন অপথ্যালমিক নিওন্যাটোরাম, অপথ্যালমিক নিওন্যাটোরাম, সেখানেও আর্জেন্টাম নাইটিকাম কাজ করে, সেখানে কিন্তু রুটা কাজ করে না। কারণ কি, অপথ্যালমিক নিওন্যাটোরাম নিওন্যাট বেবিদের হয়। নিওন্যাট বেবিদের, নিওন্যাট বেবি মানে জন্মের পরে, হ্যাঁ, জন্মের পরের বেবি, ওই 2 মাস 3 মাসের মধ্যে হয়তো হয়ে গেল তার এরকম একটা, হ্যাঁ, মানে অপথ্যালমিক নিওন্যাটোরাম হয়েছে। তার চোখগুলো প্রচন্ড লাল, চোখে প্রচুর পিচুটি কাটছে, চোখে প্রচুর পিচুটি কাটছে। সেই সময় কিন্তু আর্জেন্টাম নাইটিকাম কাজ করে। কিন্তু এখানে বললাম যে ওভার ইউজের জন্য দুটোই কাজ করে, রুটাও কাজ করে, আর্জেন্টাম নাইটিকামও কাজ করে। আর্জেন্টাম নাইটিকামের ক্ষেত্রে আমরা দেখেছি কোল্ড অ্যাপ্লিকেশনে আরাম হয়, কিন্তু রুটার ক্ষেত্রে কিন্তু আমাদের হট অ্যাপ্লিকেশনে আরাম হয়, কোল্ডে বাড়ে। রুটা হচ্ছে কোল্ডে বাড়ে। হ্যাঁ, আর যাই হোক, তবে মানে অ্যামব্লায়োপিক আই কিন্তু আমরা তেমন ভাবে খুব একটা আর্জেন্টাম নাইটিকামে পাই না, যে ওভার ইউজের জন্য অ্যামব্লায়োপিয়া হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আমরা রুটা ব্যবহারটা একটা খুব বেশি মাত্রায় পাই। আরেকটা কথা বলবো, যে আরেকটা ওভার ইউজের উদাহরণ আমি দেব, সেটা হচ্ছে হিয়ারিং ইম্পেয়ার্ড, কানে ভালো শুনতে পাচ্ছে না, হিয়ারিং ইম্পেয়ার্ড। হ্যাঁ, এর রুব্রিকটা হচ্ছে হিয়ারিং, হিয়ারিং এর ক্ষেত্রে হিয়ারিং ইম্পেয়ার্ড দেখবেন। এবং যদিও এখানে কজেশনটা কিন্তু আপনারা রেপার্টরিতে হিয়ারিং ইম্পেয়ার্ড এর রুটা আছে সেকেন্ড গ্রেডে, আমার পরিষ্কার মনে আছে, কেন্টের রেপার্টরিতে আছে। আর ঘটনাচক্রে কি হচ্ছে জানেন, আমার কিন্তু বই পড়া টোটালি বন্ধ চোখের জন্য। প্র্যাকটিক্যালে আমার রাইট আইতে ভিশন এখনো আসেনি, রিডিং ভিশন চশমা দিয়েও আসেনি অপারেশনের পরে। এক চোখে পড়তে গিয়ে বা চোখে ভিশনটা আছে, তো যার জন্য আমার পড়তে গেলে খুব কষ্ট হয়, আমি ঠিক দেখতে পাই না, যার জন্য আমার পড়াশোনা বন্ধ। কিন্তু আমার মনে আছে হিয়ারিং ইম্পেয়ার্ড কেন্টে আছে, হ্যাঁ, এবং সেকেন্ড গ্রেডে আছে রুটা। কেন হিয়ারিং ইম্পেয়ার্ড? এখানেও কিন্তু ওভারে প্রচন্ড জোরে জোরে মাইকের আওয়াজ শুনেছি আমি। হ্যাঁ, প্রচন্ড জোরে মাইকের আওয়াজ হয়েছে, অনেকক্ষণ ধরে আমাকে সেখানে থাকতে হয়েছে। তারপরে দেখা গেল আমার একটা হিয়ারিং এর ক্ষেত্রে প্রবলেম এসেছে, সেক্ষেত্রে কিন্তু রুটা একটা ভালো মেডিসিন। কিংবা কেউ প্রচন্ড শব্দের জায়গাতে কাজ করে, এবং কাজ করতে করতে তার একটা সময় হিয়ারিং ইম্পেয়ার্ড হয়ে গেছে, সে ভালো শুনতে পাচ্ছে না। আপনারা দেখবেন যে কনস্টিটিউশনাল ড্রাগ দিয়েও সেক্ষেত্রে হয়তো আমরা রেজাল্ট পাচ্ছি না। হ্যাঁ, তাহলে সেটাও এক ধরনের ইনজুরি। হ্যাঁ, কজ হচ্ছে ইনজুরি। এক্ষেত্রেও কিন্তু আমরা রুটা দিয়ে খুব ভালো রেজাল্ট পেয়ে থাকি হিয়ারিং ইম্পেয়ার্ড এর ক্ষেত্রেও। হ্যাঁ, হিয়ারিং ইম্পেয়ার্ড এর ক্ষেত্রেও কিন্তু আমরা রুটা দিতে পারি ওভার ইউজের জন্য, বা খুব বেশি পরিমাণে, হ্যাঁ, মানে বেশি ইয়ার ব্যবহার করবার জন্য। হ্যাঁ, আচ্ছা, আর রুটার ব্যথার ক্ষেত্রে আরেকটা কথা যেটা আমরা বলবো, যে রুটা ওই এই জায়গাটা 3টে ইনজুরি মেডিসিন চলে আসে। আমি এখন যে কথাটা বলতে চাচ্ছি, আর্নিকা, রাস্টক্স এবং রুটা।
হ্যাঁ, আর্নিকা, রাস্টক্স এবং রুটা। দেখবেন রুটার যে জায়গাটায় সাপোর্ট থাকে, অর্থাৎ যে জায়গার উপরে শুয়ে থাকে সাপোর্টিং দিয়ে, সেই সাপোর্টের জায়গাতে কিন্তু একটা ব্রুইসড সেন্সেশন থাকে, একটা ব্রুইসড পেইন থাকে। সেই জায়গাটাতে একটা ব্রুইসড পেইন হয়। আর্নিকাও কিন্তু মানে এই জন্য রুগী আরকি জায়গা চেঞ্জ করতে থাকে। আর্নিকার রুগীও কিন্তু মানে এপাশ ওপাশ ফিরে শুতে থাকে। কারণ সেখানে কি হয়, সে যে বিছানার উপর শুয়ে থাকে, বিছানাটা অত্যন্ত শক্ত মনে হয়। সে নরম জায়গা খুঁজে বেড়ায় আর্নিকার পেশেন্ট। আর্নিকার পেশেন্ট নরম জায়গা ছুটে বেড়ায়, খুঁজে বেড়ায় বলে সে এপাশ ওপাশ করে। আর রাস্টক্স কেন ছটফট করে? কন্টিনিউ মোশন অ্যামেলিওরেশন। এই তিনটে ব্যথাতে কিন্তু আমরা এই রেস্টলেসনেস ব্যাপারটা দেখতে পাই। এছাড়া অন্যান্য সিম্পটম গুলো তো আমরা সব জানি। যাই হোক, এবং এইসব ব্যবহারগুলো আমরা খুব কম, কম হয়ে থাকে। বরং রাস্টক্সই বেশি ব্যবহার হয়ে থাকে, রুটার জায়গায় রাস্টক্স। এরকমই ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ? আর ওভার ইউজের ব্যাপারটা তো মাথায় রাখতে হবে, এবং এই যে আমরা গ্রোথ এর ক্ষেত্রে কজন রুটা ব্যবহার করেছি? একটা টেন্ডনের উপরে, হ্যাঁ, একটা গ্রোথ হয়ে বসে আছে, বা একটা আঁচিলের মতো একটা হয়ে আছে, একটা ছোট টিউমার হয়ে আছে। আমরা কজন রুটা ব্যবহার করি? হ্যাঁ? এই যে এই যে দৃষ্টিশক্তিটা, বা এই যে বোঝার ক্ষমতা, এইটা কিন্তু আমাদেরকে অর্জন করতে হবে। আমি ১ম দিনেই বলেছিলাম যে মেটেরিয়া মেডিকা কিন্তু কোনো মুখস্থ করবার বিষয় নয়। মেটেরিয়া মেডিকা হচ্ছে বুঝবার বিষয়। মেটেরিয়া মেডিকা আপনাকে মেমারিতে রাখতে হবে, এবং প্রত্যেকটা মেডিসিনের একটা বিশেষ করে একটা বিশেষ নেচার বা ক্যারেক্টার থাকে, সেটাকে আপনাকে চিনতে হবে। ওই পার্ট ধরে তার সিম্পটম ধরে যদি মেটেরিয়া আমরা পড়তে যাই বা মেটেরিয়া মুখস্থ করতে যাই, আমরা কিন্তু মেটেরিয়া ভুলে যাব, এবং আমাদের সেই যে কেন্টের মেটেরিয়া, লেকচারস অন হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকার ভূমিকার কথাও বলেছিলাম। যেখানে কেন বলছেন, "মেটেরিয়া মেডিকা is not a subject of memorize, it is a subject of realizing." এটা বোঝার জিনিস, এটা মনে রাখার জিনিস নয়। তাহলে এইভাবে প্রত্যেকটা সিম্পটমকে আমরা লজিক্যালি অ্যানালাইসিস করব। হ্যাঁ, লজিক্যালি অ্যানালাইসিস করব। আরেকটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে রুটটা কিন্তু অ্যাপিয়ার স্লোলি। রুটার যে পেইন, ব্যথাগুলো আস্তে আস্তে দিনের পর দিন চলতে আস্তে একটা ক্রনিক পেইনে দাঁড়ায়, এবং ব্যথাগুলো চট করে কিন্তু যেতে চায় না। তার কারণ কি, যেখানে টেন্ডনে ব্যথা হচ্ছে, টেন্ডনের ব্যথা কিন্তু চট করে যেতে চায় না। কেন জানেন? আসলে টেন্ডনে ব্লাড সাপ্লাই খুব কম। এখানে ব্লাড সাপ্লাই খুব কম হবার কারণেই কিন্তু এর ব্যথাগুলো চট করে যেতে চায় না। আমি আরেকটা পেশেন্টের কথা বলি, যে সে পেশেন্টকে কনস্টিটিউশনাল মেডিসিন দিয়ে অর্ধেক রিলিফ পেলাম। বাকি অর্ধেক গিয়ে রিলিফ হলো ইনজুরির মেডিসিনকে কেন্দ্র করে বা কল্পনা করে আমি রুটা দিয়েছিলাম। সেটা কিরকম? একটি মহিলা পেশেন্ট একটি মহিলা পেশেন্ট এসেছিল রিস্ট পেইন উইথ গ্যাংলিয়ন। আপনার কিন্তু গ্যাংলিয়নের পেশেন্ট কিন্তু প্রচুর পাওয়া যায়, এবং কনস্টিটিউশনাল মেডিসিনে কিন্তু গ্যাংলিয়ন আমি সারতে দেখেছি, আমি গ্যাংলিয়ন গুলো দেখেছি সেরে যায়। এলোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে হয়তো অপারেশন করতে বলে, আর রুগী এসে বলবে যে আমার এই যে
রিস্ট জয়েন্টে বা রিস্ট একটা টিউমার হয়ে বসে আছে। ওরা তো গ্যাংলিয়ন ফ্যাংলিয়ন বোঝে না। হ্যাঁ, ওরা তো টিউমার বলে বসে থাকবে। হ্যাঁ, টিউমার বলবে। সেই পেশেন্টটার আমি কনস্টিটিউশনাল ড্রাগ দিলাম। কনস্টিটিউশনাল ড্রাগ দেওয়াতে তার কিন্তু গ্যাংলিয়নটা চলে যায়। ব্যথাটা কিছুটা গেলেও ব্যথাটা কিন্তু যাচ্ছিল না। পেশেন্টে কিন্তু মানে হাউসমেট বা সার্ভেন্ট লোকের বাড়িতে কাজ করে, প্রচুর কাছাকাছি করতে হয় তাকে, এবং ওই কাছাকাছি করতে গিয়ে সে বেশ জামা কাপড় নিংড়ানোর পরে তার প্রচন্ড ব্যথা থাকে এবং জায়গাটা ব্যথা হয়। কনস্টিটিউশনাল ড্রাগে কিন্তু চলে গেল তার গ্যাংলিয়নটা, ব্যথা কিছুতেই যাচ্ছিল না। আসলে এটা ওই যে জামা কাপড় নিংড়োয়, এটা কিন্তু একটা প্রচুর করে বলে ওভার ইউজ, এই জন্য ব্যথাটা যাচ্ছিল না। সেখানে কিন্তু রুটা প্রেসক্রিপশন করা হলো, এবং রুটা প্রেসক্রিপশন করবার পরে রুগীর ব্যথাটা কিন্তু চলে যায়। যাই হোক, আমরা ইনজুরির ক্ষেত্রে, হ্যাঁ, আমরা ইনজুরির ক্ষেত্রে রুটার মতো এত আলোচনা বোধহয় কোনো মেডিসিনেই করিনি। বা রুটাতে আর অন্যান্য জায়গায় তো আমরা আলোচনা করবো না, আমরা তো ইনজুরি জায়গাটা নিয়েই বলছিলাম। হ্যাঁ, তাহলে এই মনে রাখতে হবে, ইনজুরি টেন্ডন, পেরিঅস্টিয়াম, অ্যাপোনিউরোসিস, যার উৎস ওভার স্টেনিং, হ্যাঁ, ওভার ইউজ, হ্যাঁ, বা স্প্রেইন, কিংবা ওই যে বললাম যারা হাতুড়ি পেটাপিটি করে, যারা কাটে, এদের হাতের ব্যথা, এদের হাতে শক্ত হয়ে যায়, হার্ডেন হয়ে যায়, শক্ত হয়ে যায়, এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের রুটা কিন্তু খুব ভালো কাজ করে। এবং চোখের জন্য রুটার ব্যবহার আমি প্রচুর করেছি। হ্যাঁ, চোখের জন্য আমি রুটার ব্যবহার খুব অনেক করেছি, এবং উইথ ফ্রুটফুল রেজাল্ট। আর আপনারা বোধহয় অনেকেই জানেন, এখানে যারা রয়েছে অনেকেই জানেন, আমি চোখের উপর একটা কোর্স করেছিলাম, অপটোমেট্রিস্ট কোর্স করেছিলাম, এবং একটা সময় সেখানকার কলেজেও পড়াতাম, যার জন্য চোখের উপরে আমার একটু বিশেষ অভিজ্ঞতা আছে। আমি এই জায়গাগুলো মোটামুটি রিয়েলাইজ করতে পারতাম বা বুঝতে পারতাম, যার জন্য হয়তো আমার রুটার ব্যবহারটা অনেক চোখের ক্ষেত্রে। শুধু রুটা নয়, চোখ লালের জন্য তো আমরা আরো অনেকগুলো ওষুধ রয়েছে আমাদের। ইকোনাইট রয়েছে, আর্জেন্টাম নাইটিকাম বললাম, বেলেডোনা রয়েছে। আমি টিউবারকুলিনাম দিয়ে একটা খুব ভালো উপকার পেয়েছি, টিউবারকুলার ডায়াথেসিসে চোখের এই, হ্যাঁ, বা টিউবারকুলার কনজাংটিভাইটিস, টিবির পরে কনজাংটিভাইটিস হয়েছে, এবং আমি সিমটম উপরে বেস করে টিউবারকুলিনাম দিয়েও কিন্তু উপকার পেয়েছি। কিন্তু রুটার কথাটা হচ্ছে যে এটা হচ্ছে মানে ওভার ইউজ, প্রচুর পরিমাণে ব্যবহার হয়েছে, চোখ প্রচুর পড়াশোনা হয়েছে, সেই জন্য তার অ্যাস্থেনোপিয়া। মনে রাখবেন যে আই পেইন, ল্যাক্রিমেশন, হেডেক, ডিম ভিশন, এগুলো হচ্ছে অ্যাস্থেনোপিয়ার লক্ষণ। আর বললাম যে যদি কোনো স্টুডেন্ট আসে, হ্যাঁ, এই কথাটা মাথায় রাখতে হয়। আমি দেখেছি যে স্টুডেন্ট এসছে, ডিগ্রি কোর্সে পড়ে, ক্লাস 8-9 থেকে প্রচুর পড়াশোনা করেছে, 9-10-এ 11-12 ডিগ্রি করছে, সে প্রচুর পড়াশোনা করেছে, তার এই অ্যাস্থানোপিক সিমটমস তো রয়েছেই, এবং চোখের পাওয়ার, রিফ্রাক্টিভ এরর কারেকশন করতে গিয়েও ডাক্তার 6/6 ভিশন আনতে পারেননি। হুম,
অর্থাৎ তার এমব্লাইপিয়া হয়েছে। আমি এক্ষেত্রেও কিন্তু আমি রুটা দিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং 6/6 ভিশন কিন্তু এসছে। হ্যাঁ? আমি এটা দেখেছি, কারণ আমি নিজে আই টেস্ট করে দেখতাম। এখন করি না, যদি এখন আর ব্যবস্থা তুলে দিয়েছি। আমি নিজেই আই টেস্ট করে দেখতাম এবং সেক্ষেত্রে এটা দেখতে পেয়েছি। যাই হোক, আমি আজকে এখানেই শেষ করব। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি ডক্টর নীলকান্ত সরকারকে। নিশ্চয়ই নীলকান্ত বলবে এবং আমার থেকেও ভালো স্পিকার। হ্যাঁ? নীলকান্ত বলবে। আর পার্থ রয়েছে, ডক্টর ভরসাস থাকেন। হ্যাঁ? এদের কাছ থেকে আমি শুনবো। নীলকান্তর কাছ থেকে শোনার আশা রইলাম। কিন্তু তার আগে ডক্টর অশোক চ্যাটার্জি স্যার আছেন? হ্যালো? হ্যাঁ স্যার হ্যাঁ, আছি। অশোক চ্যাটার্জি স্যার আছেন। অশোক চ্যাটার্জি স্যারের একটা